হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই স্বস্তিকের এই বিষয়গুলো জানতে পারে অগ্নিজিৎ বলে, তুমি কবি হয়েছো, রবীন্দ্রনাথের কবিতা পড়েছো, কাজী নজরুল, আরও বাকি যারা রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত, কারো কবিতা তো তুমি পড়োনি, তাহলে তুমি কবি কী করে হলে? সব সময় ইংরেজি আওড়ে যাচ্ছ, একদম বাঙালি কালচারটাকে ধুয়ে মুছে ছাপ করে দিয়েছো। এগুলো করবে না বাবা। আমার একটা আবদার রয়েছে। বৌদির এত ভালো আমি একটা কাজ করে দিয়েছি, আমার কি পুরস্কার প্রাপ্য নয়? কি নেবে তো বলো? আমি চাই যে আজকে বাড়িতে মাটন বিরিয়ানি হোক। তুমি রাগ করবে না তো? না রে না, আমি তো খুব খুশি। এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। ঠিক আছে বড় বৌমা, তুমি আমাকে দুটো সলিড মাটনের পিস, একটা আলু দিও, আমাকে একটু খেতে দিও। আমার খুব খেতে ইচ্ছে করছে। গীতা তো জানলে আমাকে খেতে দেবে না। আমি গীতাকেও বলবো না। ঠিক আছে। তখনই সবাই মিলে হাসাহাসি করতে লাগে মেহেককে সাথে নিয়ে। হঠাৎ একটা ফোন চলে আসে অগ্নিজিৎ মুখার্জির ফোনে। ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে জানতে পারে যে কোর্ট থেকে ফোন করা হয়েছে। যে কোনোভাবেই ও ঝর্ণা চৌধুরী প্রেস মিট যে করবে তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি সব কিছু ঝর্ণা চৌধুরী প্রেস কনফারেন্সে বলবে। আর এই সব শুনে অগ্নিজিৎ মুখার্জি জানায় যে তার ছোটো বৌমা গীতা এলএলবির সঙ্গে সে কথা বলবে। ফোনটা রেখে দেয়। মুখটা তার শুকিয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। এদিকে অঙ্কিত কোনো কিছু গীতাকে বলছে না, শুধু বলছে, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো না অঙ্কিত, তুমি কেন এতটা হেজিটেট করছো? তুমি অগ্নিজিৎ মুখার্জির পরিবারের জামাই হতে চলেছো। তোমার তো অনেক কিছুই ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। তোমার কোনো প্রবলেম হলে মেহেককে নিয়ে হয়েছে, আমাকে বলো। মেহেকের সঙ্গে কৃপানের কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে বলছি। আর তুমি এইসব নিয়ে একদম মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? যা কিছু হচ্ছে সবটা ওই কৃপানের কারণে, আর তার সঙ্গে ভজন মিত্তি রয়েছে। তুমি কৃপান ওদের কথা শুনে মেহেকের হাত ছিল না প্লিজ। না, আমি সেই কথাটাই তো আপনাকে বলার চেষ্টা করছি, যে আমার বাবার কাছে একটা ফোন এসেছিল, পুরনো কোনো একটা কেস যেটা রিওপেন করা হচ্ছে, তাই বাবাকে ডাকা হচ্ছে। তা তুমি আমাকে এই কথা কেন বলছো? যাতে এই কেসে আমার বাবাকে কোর্টে যেতে না হয়, কোনোভাবে কাঠগড়ায় উঠতে না হয়। আমরা আমাদের সম্মান নিয়ে থাকতে চাই। তাই আমি বাড়ির কাউকে বলিনি যে বাবাকে ফোনটা আপনি করেছিলেন। গীতা এলএলবি করেছিল কি? হ্যাঁ, কারণ আমার বাবা খুব আতঙ্কে রয়েছে। অঙ্কিত, তোমার বাবা যদি কোনো ভুল কাজ না করে তাহলে ভয়ের কি আছে? ওই কেসের তোমার বাবার নাম লিপিবদ্ধ ছিল। এমনকি যাদের কথা আছে তাদের সবার সঙ্গে আমি কথা বলবো। তাদেরকে কোর্ট থেকে সওয়াল করার জন্য ডেকে নিয়ে যাওয়া হবে, না হলে সমন পাঠাতে হবে, পাঠিয়ে তাকে নিয়ে আসতে হবে। না প্লিজ, এরকম করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার কথাটা একবার শুনুন। এতে করে আমার এবং মেয়েকের সম্পর্কটা ভেঙে যেতে পারে। আপনি এইসবের জন্য দায়ী নিজেকে করবেন না। আমার বাড়ির লোক এখনো পর্যন্ত জানে না সত্যিটা। জানলে না জানে কি করবে, তখন কি হবে ভেবে দেখেছেন আপনি? অঙ্কিত, তুমি যদি সত্যি বীর পুরুষ হও তাহলে তুমি বরের বেশে গাড়ি করে অগ্নিজিৎ মুখার্জির বাড়ির দরজায় আসবে। মেহেককে তুমি সব পরিস্থিতিতে পাশে থেকে সাপোর্ট করবে এবং মেহেকের হাত তুমি ধরবে, ওকে বিয়ে করে নেবে। আর তুমি যদি সেটা করতে না পারো তাহলে তুমি কাপুরুষের খাতায় নাম লেখাবে। তুমি কি সেটা চাও? আমি তো জানি যে তুমি মেহেককে কতটা ভালোবাসো, তাই নিজের ভালোবাসার জন্য এতটুকু তো তোমাকে করতেই হবে। কিন্তু আমি আমার মা বাবাকেও সম্মান করি। তাতে কি অঙ্কিত? তোমার বাবার তো কোনো অন্যায় করেনি, তাহলে তাকে যদি কোর্টে ডাকা হয় তাতে অসুবিধে কোথায়? আর আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। উনি এই কেস সম্পর্কে যা যা তথ্য জানে সবটা আমাকে জানতে হবে। তারপরেই তো আমি ইনভেস্টিগেশনটা করা শুরু করব এবং আমার জন্য সবটা সহজ হয়ে যাবে। তুমি আমাকে কথা দাও অঙ্কিত, যে তুমি কোনো কিছুর মুহূর্তেই মেহেকের হাত ছাড়বে না। ও একবার প্রতারিত হয়েছে কৃপানের কাছ থেকে, আবার যদি ও কষ্ট পায় ও নিজেকে রক্ষা করতে পারবে না, ও শেষ হয়ে যাবে। সেটা নিশ্চয়ই তুমি চাও না অঙ্কিত? আমি আপনাকে প্রমিস করছি আমি মেহেকের পাশেই থাকবো, ওর হাত ছাড়বো না আমি কখনো। কিন্তু আমি আমার মা বাবাকে সাপোর্ট করতে চাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, বিষয়টা আমি দেখব। তবে তোমার বাবা আমাকে যেন হেল্প করে এই কেসে, তুমি সেটা পারবে না? ঠিক আছে, আমি আমার বাবা কী কী তথ্য জানে সবটা আপনাকে জানাতে বলবো। এই কেসে উনি আপনাকে অবশ্যই হেল্প করবে, আমি কথা বলবো। ঠিক আছে, এবার না ভালো লাগছে? কারণ তুমি বুঝতে পারছো না, ঝর্ণা চৌধুরী একলা একটা মেয়ে যে বিবাহিত হয়েছে এবং তার স্বামী বেঁচে আছে না নেই এখনও শাখাপলা পড়েই যাচ্ছে। তার স্বামীর খোঁজ জানার জন্য সে 2 বছর ধরে কোর্টের চক্কর কাটছে, কিন্তু কোনোভাবেই কোনো ন্যায় বিচার সে পায়নি। এখন আমার দ্বারগরস্থ হয়েছে, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে হেল্প করবো, এটাই তো স্বাভাবিক। আর তার জন্যই আমি সবটা সবটা তোমার কাছে বললাম, যাতে করে তুমি আমাকে হেল্প করতে পারো। আর মেহেক কিন্তু সৎ এবং ন্যায়পরায়ণ মানুষকে খুব ভালোবাসে, আমিও। যার হাত একবার ধরি কখনো তার হাত ছাড়ি না, হাজার ঝড়ঝাপটা আসলেও। কারণ ঝড় যখন আসে সব এলোমেলো হয়ে যায়,
কিন্তু তারপরে আবার নিজেদের জীবন পরিচালনা করতে হয়, তাই যার হাত ধরেছি তাকে নিয়েই সামলে রাখবো। ভালো লাগলো কথাটা। তখনই অগ্নিজিৎ মুখার্জি ফোন করে, বলে, গীতা, প্রেস কনফারেন্স করার জন্য ঝর্ণা চৌধুরী সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এখন কিন্তু ক্রমশ কেসটা জটিল হয়ে যাবে। তখন তুমি কি করবে? বিপদ বেড়ে যাচ্ছে, এই কেসটা তুমি ছেড়ে দাও। কেস জেতার জন্য তোমার পাগলামি হয়েছে। না, আমার মাথা খারাপ হয়নি, আমি যা করেছি ঠিক করেছি। আমি আমার পেশার সঙ্গে কখনো বেইমানি করতে পারি না, আর আমার পেশাটাকে আমি সৎভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এটা কখনো বেইমানি হতে পারে না। আর আমি সংসারটা করতে চাই মনোযোগ দিয়ে। বাবা, আপনি আমার সংসারটা ভাঙবেন না। আমি কোর্টের বাইরে যত কিছুই হোক না কেন, আমার সংসারে আমি রাজরানী, আর কোর্টের ভেতরে আমি আমার পেশাটাকে সম্মান করে সেই জায়গায় বজায় রাখতে চাই। আমি আপনার সঙ্গে এমন সম্পর্ক রাখতে চাই যে আপনার খাবার দাবার আমিই রান্না করব, আপনাকে ওষুধপত্র আমি দেবো। আমাদের কোর্টের ভেতরে যতই লড়াই ঝগড়া হোক না কেন, আমরা বাড়ির ভেতরে বাবা এবং মেয়ে হিসাবেই থাকবো। তাহলে আমাদের সম্পর্কও ঠিক থাকলো, পেশার দিক থেকে আমরা ঠিক থাকলাম। পেশাগত দিক থেকে আমরা কেউ কাউকে চিনি না, সম্পর্ক সম্বন্ধের কোনো মূল্যায়ন নেই। তাহলে তো গীতা তোমার বিপক্ষে আমাকে লড়াই করতে হয়, তাহলে করুন। আপনি আপনার মতো লড়াই করবেন, আমি আমার মতো, দুজন বিচক্ষণ উকিল লড়াই করবে একসঙ্গে। এটা তো দেখতেও ভালো লাগবে। ভেবেছিলাম কোনোদিনও তোমার বিপক্ষে লড়াই করব না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, লড়াইটা তো আমাকে করতেই হবে। ঠিক আছে, তাহলে তুমি যখন এত বড় সুযোগ চাইছো, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। আজকে গিনি মাটন বিরিয়ানি রান্না করবে। তুমি এসো, তোমার হাতের মাটন বিরিয়ানি খুব টেস্টি হয়। তুমি রান্না করো এবং আমাকে 2 পিস মাটন দেবে, আমাকে কিন্তু খেতে দেবে। একটা ডিম, একটা আলু, তাহলে আমার খুব ভালো লাগবে। এই আবদারটুকু তোমার কাছে করলাম। তুমি কোথায় আছো বলো তো? আমি অঙ্কিতের সাথে রয়েছি, ওর সঙ্গে কিছু জরুরি কথা বলছি। আরে, হবু জামাইকে বলো আমাদের বাড়িতে আসতে, এসে মাটন বিরিয়ানি খেয়ে যেতে। এখনই তো খাওয়া দাওয়ার বয়স, আর কখন খাবে? এগুলো খাবার না খেলে পরে খেতে পারবে? আমাদের মতো বুড়ো হলে। অঙ্কিতকে দাও দেখি কি বলছে। কি তোমাকে মাটন বিরিয়ানি খেতে ওই বাড়িতে যেতে বলছে? অঙ্কিতও কথা বলে। এরপরে ফোনটা অগ্নিজিৎ মুখার্জি রেখে দেয়, তাড়াতাড়ি গীতাকে বাড়িতে ডেকে পাঠায়। গীতা ভাবে, যেভাবেই হোক না কেন ঝর্ণা চৌধুরীর পাশে সে থাকবেই। একজন মহিলা কতটা যে কষ্ট পাচ্ছে সেটা গীতা বুঝতে পারছে। থানায় বড়বাবু গীতাকে ডেকে পাঠিয়েছে। গীতা তড়িঘড়ি করে সেখানে চলে যায়। আমি জানি যে অগ্নিকন্যা আপনি খুব ব্যস্ত, তারপরেও ডাকতে বাধ্য হলাম। বলুন না কি হয়েছে? ঝর্ণা চৌধুরী প্রেস কনফারেন্স করবে, আর সেটাই নানাভাবে নষ্ট করে দেওয়ার নাকি পরিকল্পনা চলছে। কে বললো আপনাকে? আমি বলেছি। আপনি? হ্যাঁ, কারণ সেই প্রেস কনফারেন্সে আপনার শ্বশুরমশাইয়ের নাম বেরিয়ে আসবে। আমাকে উড়ো ফোন করা হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হবে। এই সব কিছু কোনোভাবেই আপনার শ্বশুরমশাইয়ের করা নয় তো? ঝর্ণা চৌধুরী, আপনি না জেনে শুনে আমার শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে একটাও বাজে কথা বলবেন না। সে এতটা নিচে কখনো নামতে পারে না। তবে আপনাকে একটাই কথা বলবো, ভজন এবং কৃপানের কথা শুনে আপনি নাচবেন না, তাহলে বড় বিপদে পড়ে যাবেন এবং শত্রুপক্ষরা আপনাকে কিন্তু অ্যাটাক করবে। আর আপনি যদি ভেবে থাকেন যে ভজন আপনাকে সমস্ত তথ্য এনে দেবে, এমনকি আপনার পাশে থাকবে, সেটা আপনার ভুল ধারণা। কারণ আমার তো মনে হয় এই কেসটা জটিল ভজন নিজে করেছে। কারণ ভজন নানাভাবে চিন্তা করে যে আমাদেরকে কি করে জলঘোলা করে অসহায় করে দেওয়া যাবে, কিভাবে এই কেসটা থেকে আমরা যেন জিততে না পারি সেই ব্যবস্থাও করবে। তাই বলছি, তাহলে আপনি এখন বলুন, আমি কি প্রেসমিট করব কি করব না? আপনি করুন প্রেসমিট আপনার ব্যক্তিগত জীবন থেকে। আমি থানার বড়বাবুর পাশে রয়েছি, কেসটা ইনভেস্টিগেশন করতে আমি ওনাকে হেল্প করব। আর কোর্টে আমি আপনার পাশে থাকবো, আপনাকে হেল্প করব। কিন্তু বাইরে আমি পুত্রবধূ হয়ে অগ্নিজিৎ মুখার্জির প্রেস কনফারেন্সে যাব, সেখানে আপনি আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। আর আপনি যাই কিছু করুন না কেন, আমার শ্বশুরমশাই যে অন্যায় কাজগুলো করেনি সেটা আমি খুব ভালো করে জানি, আর তার জন্য কখনোই আমি ওনাকে দোষারোপ করব না। ঝর্ণা চৌধুরী কান্না করে ফেলে, বলে, আমার পাশে কেউ নেই, বিশ্বাস করুন। আমি একলা একটা মেয়ে মানুষ, কি করব? আমার স্বামীর জন্য আমি লড়াই করে যাচ্ছি। আমি বুঝতে পারছি না যাদের যাদের নাম আমার মনে আছে, যারা এই সব কিছুর সঙ্গে যুক্ত, তারা আমার শত্রু না তারা কোনোভাবে আমার স্বামীর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমার স্বামী কেন এরকম করে হারিয়ে গেল? তার কি কোনো গোপন শত্রু রয়েছে, নাকি চাকরির ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেছিল যার থেকে এত বড় একটা ইস্যু তৈরি হয়েছে? আমাকে এগুলো প্রশ্নের উত্তর চাই, আমাকে জানতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, কেসটা আমি স্টাডি করি, তারপরে সবটা আপনাকে বলে দেবো। আপনার স্বামী জীবিত না নেই একেবারেই সেটা আমি জানবো। কেসটা ইনভেস্টিগেশন করব এবং এই কেস সলভ আমি করবই, কোনোভাবেই এই কেসটা পড়ে থাকবে না, আপনি বিশ্বাস করুন। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অঙ্কিত গীতার কাছে হাত জোর করলো, মেহেককে সাথে রেখেই গীতাকে কেসে সাহায্য করবে। আজকে যেভাবে গীতা অঙ্কিতকে বুঝিয়েছে, অঙ্কিত বুঝতে পেরেছে যে না, ন্যায়ের পাশে সবসময় থাকতে হবে, অন্যায়ের পাশে কখনো সাপোর্ট করা যাবে না। তাহলে যে মানুষটা অন্যায় করছে, আজকে
মেহেকের সাথে অন্যায় করলে পরবর্তীতে অঙ্কিতের সাথে হবে। এইভাবে অন্যায়গুলো প্রশ্রয় পেয়ে যাচ্ছে সমাজে। আর এই অন্যায়গুলো থেকে সবাইকে রক্ষা করার জন্য গীতা একটা মেয়ে হয়ে ঝর্ণা চৌধুরীর পাশে দাঁড়িয়েছে। সেও কারো স্ত্রী, কারো সন্তান, কারো পরিবারের একটা অংশ। তাকেও তো ফেলে দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের সংসার রয়েছে, মা বাবা রয়েছে। তাহলে ঝর্ণা চৌধুরী তো দোষারোপ করেছিল গীতাকে যে আপনি সংসারের স্বাদ পাননি, এখন যখন পেয়েছেন তখন এই সংসার আপনি হারাতে চান না। তাই অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে লড়াই করলে আপনার সংসার যদি ভেঙে যায় সেই ভয় পাচ্ছেন, কিন্তু গীতা তো সেগুলোর ভয় কখনো পায় না, কারণ গীতা তো ন্যায় এবং সৎভাবেই চলছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।